ইফতারের আলুর চপ হবে? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, গরম গরম ভেজে দিতেছে। তোমা, আমার মেয়ে এখানে দোকানদারি করতেছে। স্যার কইলেন না কতটুকু লাগবো? কি ব্যাপার বাবু, তুমি এত ছোট একটা মেয়ে এখানে দোকানদারি করছো, তুমি পড়াশোনা করো না? না স্যার, আমি পড়াশোনা করি না, আমি আমার মার সাথে এই দোকানটা চালাই। সরি মা, দেরি হয়ে গেছে। মা, কাস্টমার আসছে। আপনি এই বাচ্চার মা? জি স্যার। আচ্ছা, এতটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে দিয়ে আপনি দোকানদারি করাচ্ছেন? এখন তোর পড়াশোনার বয়স, ওকে পড়াশোনা করাবেন, স্কুলে পাঠাবেন, এখানে ও দোকানদারি করছে কেন? স্যার, বর্তমানে পড়াশোনার যে খরচ, ওই খরচ তো আসলে আমি দিতে পারবো না, আমার ওই সামর্থ্য নাই। এর জন্যই আমার মেয়ের আমি স্কুলে পড়াই না। তবে আমি শিক্ষিত, আমি এই যে দোকানদারি শেষ করে যখন বাসায় যাই তখন আমি মেয়েকে পড়াশোনা করাই যতটুকু পারি। না তা ঠিক আছে, আপনি বাসায় পড়াচ্ছেন, এটা ভালো কথা, কিন্তু স্কুলে তো যেতে হবে নাকি? ওকে ফাইন, আমি মানছি যে খরচ বেশি, এটা নিয়ে আপনি কেন চিন্তা করবেন? ওর বাবা নাই? স্যার, ওর বাবা মানে আমার স্বামী আমাদের সাথে নাই। সাথে নাই মানে? আমি আমার স্বামীর থেকে দূরে সরে আসছি। আমার যে প্রথম স্বামী মানে ওর বাবা, তার সাথে আমি অনেক বড় একটা অন্যায় করছি। আরে তার সাথে থাকাকালীনই আমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাই। তারপরে আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে আমি ওই ছেলেকে বিয়ে করি, আর ওকে আমি আমার সাথে নিয়েই আমি ওই ছেলের কাছে চলে যাই। আচ্ছা, তার মানে এই বাচ্চাটার যে আসল বাবা মানে আপনার ফার্স্ট হাজব্যান্ড, উনি আপনাদের সাথে নাই। সো হোয়াট, আপনি তো আরেকজনকে বিয়ে করছেন, ওর তো আরেকজন বাবা আছে, সে কি ওর দায়িত্ব নিচ্ছে না? ওকে পড়াশোনা করাবে না সে? স্যার, সমস্যাটা তো এখান থেকেই শুরু হয়েছে। আসলে আমার প্রথম স্বামী সব কিছু ভালোই চলছিল, মাঝপথে তার ব্যবসায় লস খেয়ে সব কিছু শেষ হয়ে যায়। তখন আমাদের সংসারে একটু টানাপোড়েন চলতেছিল, আর তখনই হচ্ছে আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করি। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার প্রথম স্বামীর কাছে যদি থাকি তাহলে আমি আমার জীবনটাকে গুছাইতে পারবো না, আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার সবসময় ইচ্ছা ছিল আমি ভালো মতো থাকবো, আমার মেয়েকে ভালো একটা স্কুলে পড়াবো, লাইফটা সুন্দর করব। আর এর জন্যই আমি ওই পরকীয়া সম্পর্কে জড়ায় যাই। আর যার সাথে আমার সম্পর্ক হয়েছিল তার অনেক টাকা পয়সা ছিল। মূলত আমি এইটা ভেবেই আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে দেই, আর ভাবি ওকে বিয়ে করলে হয়তো বা আমার আমার মেয়ের জীবন, আমাদের জীবনটা খুব সুন্দর মতো গোছায় যাবে। কিন্তু আমি আসলে জানতামই না যে আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীর কাছে যে গেছি, ওই দ্বিতীয় স্বামী কত বড় একটা অমানুষ। আসলে আমি ভাবছিলাম যে ওই মানুষটা হয়তো বা আমার মেয়েটাকে নিজের সন্তানের মতো করে আগলায় রাখবে, নিজের সন্তান হিসেবে মেনে নেবে। কিন্তু যখনই দায়িত্বর কথা আসলো তখনই তার আসল রূপটা দেখতে পেল। আমার মেয়ে তাকে সহ্যই করতে পারতো না, আমার মেয়েকে দেখতেই পারতো না, বরং আমার মেয়ের গায়ে পর্যন্ত হাত তুলতো। আমি যখন বারণ করতাম তখন আমার সাথেও নানা ধরনের ব্যবহার করতো। আমি ওকে যখন বলতাম যে আমার মেয়েকে ভালো একটা স্কুলে পড়াইতে হবে, ওকে ভালো মতো রাখতে হবে, তখন আমাকে অনেক মারধর করতো। আর এটা বলতো যে তোর মেয়েকে আমি কেন বড় স্কুলে পড়াতে যাবো, ও তো আমার মেয়ে না। আসলে তখন আমি বুঝতে পারি স্যার যে আমি আমার জীবনে কত বড় একটা ভুল করি। নিজের হাতে আমি সাজানো গোছানো সংসারটা আমি লাথি মেরে চলে আসি। আর তখনই আমি ঠিক করি যে আমি ওর সাথে থাকবো না। আর ও আমাকে বলছে যে ওর বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার মেয়েকে ও সহ্য করতে পারে না। তাই আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে চলে আসি। তারপরে কি করব, মেয়েকে নিয়ে তো বাঁচতে হবে। আমি অনেক জায়গায় গেছিলাম চাকরির জন্য, কিন্তু বর্তমানে তো চাকরি পাওয়া তো সহজ না, আমি চাকরি পাইনি কোথাও। পরে কি করব, এই ছোট্ট একটা দোকানের ব্যবস্থা করি কোনো রকম। এখন এই দোকানটা চালাই আমি, আর আমার মেয়ের ছোট্ট সংসারটা চালাইতেছি। বুঝতে পারছি। আপনার ভাষ্য মতো যতটুকু বুঝলাম যে আপনার আগের যে হাজব্যান্ড উনি বেশ ভালো মানুষ ছিলেন, তাহলে আপনি এরকম একটা অবস্থার মধ্যে থেকেও তার কাছে কেন গেলেন না? আপনি তার কাছে যেতে পারতেন, অ্যাটলিস্ট নিজের মেয়ের মুখের দিকে চেয়ে হইলেও হয়তো বা আপনাদেরকে ক্ষমা করে দিতে পারতো, আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে পারতো। স্যার, আমি কোন মুখে মানুষটার কাছে ফিরে যাইতাম বলেন? যে মানুষটার খারাপ সময় আমি তাকে সাপোর্ট না করে তাকে ছেড়ে চলে আসছি, আর সেই মানুষটার কাছে আমি কোন মুখে যাব যে আমাকে এখন একসেপ্ট করো? তোমার মেয়ের অবস্থা ভালো না, তোমার মেয়ে ঠিক মতো থাকতে পারতেছে না, সেই মুখ তো আমার নাই। তবে
তবে আমার খুব ইচ্ছা জানেন স্যার, আমি যদি আমার স্বামীকে আর একবার দেখতে পেতাম, আমি ওর পায়ে পড়ে ক্ষমা চাইতাম যে ও যেন আমাকে মাফ করে দেয়, কারণ আমার জন্য আজকে আমার মেয়েটার জীবন প্রায় নষ্ট হয়ে গেল। আমার মেয়ের জীবনকে এরকম অবস্থায় আনার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না মুনা। আলিফ, তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক দেখতেছ, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমার মেয়ের এরকম অবস্থা কেন মুনা? হ্যাঁ, আমার মেয়ের এই অবস্থা কেন? আলিফ, আলিফ, আমি অনেক বড় ভুল করে ফেলছি আলিফ। আমি ভেবেছিলাম যে ওকে যদি আমি আমার কাছে নিয়ে আসি, ওকে সুন্দর একটা জীবন দিতে পারবো, কিন্তু বিশ্বাস করো, আমি আমি নিজের হাতে আমি আমার মেয়েটার জীবন ধ্বংস করে দিচ্ছি আলিফ। আলিফ, আলিফ, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আলিফ, তুমি আমার প্লিজ মাফ করে দিও। তুমি আমার সাথে যা করছো এটার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিচ্ছু মনে রাখি নাই, কিন্তু তুমি আমার মেয়ের সাথে যেটা করছো এটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমার মেয়ের জীবনটা তুমি এরকম একটা পর্যায়ে এনে দাঁড় করাইছো যে এখন আমার মেয়ে একটা দোকানে দাঁড়িয়ে দোকানদারি করছে, পড়াশোনা পর্যন্ত করতে পারছে না। ভাবতে অবাক লাগতেছে, আমার মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব, আমি আমার মেয়েকে এই অবস্থায় রাখবো না। মামনি, যাবেন আমার সাথে? আলিফ, কি বলতেছো তুমি? তুমি মেয়েকে নিয়ে যাবে মানে? আমি আমি তোকে ছাড়া থাকতে পারবো না, একদমই থাকতে পারবো না। তুমি প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি আমার সাথে যাবে না মামনি? বাবা, আমি তো তোমার সাথে যাব, কিন্তু আমি একলা যাব না, আমি আমার মাকে আমার সাথে নিয়ে যাব। আলিফ, শুনলে তো আমাদের মেয়ে কি বললো, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি অন্তত ওর জন্য হইলেও তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। প্রয়োজন পড়লে আমাকে মাফ করো না, আমার সাথে কথা বলো না, আমার কোনো অধিকারও দরকার নেই, কিচ্ছু চাই না। তুমি শুধু আমার মেয়েটার সাথে আমার একটু থাকতে দাও আলিফ। ঠিক আছে, নিয়ে যাব, তবে সেটা শুধুমাত্র আমার মেয়ের কারণে, কিন্তু আমি আমি তোমাকে ক্ষমা করবো না। আমার মেয়ের এরকম হাল করার জন্য একমাত্র তুমি দায়ী, এটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মামুনি, আসো।